hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. So আজকে হচ্ছে ডে 3 আর এখন আমরা চলে এসেছি ভাইজ্যাগে। তো আজকে নতুন ভাবে দিনটাকে শুরু করতে চাই, কারণ কালকে প্রচন্ড খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে শেষ রাতের দিকে। সেটা তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করছি। তো আজকে যেভাবে হোক প্রবলেমটাকে কোনো রকমভাবে জোড়াতালি দিয়ে সলভ করার চেষ্টা করেছি, বাট বলবো না আমরা তাতে খুব একটা লাভবান হয়েছি, বাট ওই মন্দের ভালো আর কি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডে 3-তে বিশাখাপত্তনমে কি কি করছি। আর ইয়েস, আমি শ্রেয়া, আমি আমার চ্যানেলে বিউটি, ফ্যাশন অ্যান্ড ট্রাভেল রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি। যদি তোমাদের আমার চ্যানেল দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই হিট দ্য বেল আইকন, যাতে তোমাদের কাছে চট জলদি সমস্ত নোটিফিকেশন পৌঁছে যায় যখন কিনা আমি কোনো ভিডিও আপলোড করব। তো আজকে আমি আর মনোজিৎ দুজনেই ম্যাচিং করে নীল নীল পরেছি। তো চলো দেখা হচ্ছে বাইরে। আজকে সকালবেলা আমরা সেরকম করে আলাদা কিছু ব্রেকফাস্ট কিনিনি। তো আজকে সকালে আমরা ওই আমাদের ব্যাগে কালকে আমরা মাফিনস কিনেছিলাম, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো ওই মাফিনসগুলো দিয়েই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর কিছু বিস্কিটস ছিল সেগুলো খেয়েছি, আমাদের কাছে কিছু কেকস ছিল ব্রিটানিয়ার, সেগুলো খেয়েছি। সেগুলো খেয়েই আজকে সকালবেলা ব্রেকফাস্টটা কোনো মধ্যে চালিয়ে দিয়েছি। তো এরপরে দুপুরে ঘুরতে ঘুরতে কি কি লাঞ্চ করছি আর সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে আপকামিং ভিডিওতে শেয়ার করছি। করে নিয়েছি, এই কাকার সাথে কথা হয়ে গেল। উনি হচ্ছে উড়িষ্যার বাসিন্দা, মানে ওনার সাথে আমরা সারাদিনের জন্য বুক করে নিলাম। তো মোটামুটি প্রথমেই আমরা চলে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে রোজ হিল। আমাদেরকে কাকা সবার প্রথমে রোজ হিলে নিয়ে যায়। আর এখান থেকে ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যায় না। জানি না ক্যামেরাতে এটা কতটা ধরা পড়ছে, বাট চোখ যত দূর যায় তত দূরই পাহাড়, আর ঠিক পাহাড়ের গায়ে ছোট্ট সমুদ্র। আর এই সমুদ্রটা কিন্তু পুরোপুরি শিল্পাঞ্চল হয়ে গেছে, মানে এখানে সমুদ্রটাকে ঘিরেই বিশাল বড় বন্দর। তো সেই বন্দরের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের জাহাজ, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, এগুলো তো রয়েছেই। তো দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর। এটা তোমাদেরকে বলবো না কোনো ন্যাচারাল কিছু, বাট হ্যাঁ ম্যানমেড হলেও জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এরপর ওখান থেকে উঠে সোজা একটু চার্চে যাই। চার্চের সামনে বেশ কিছু ফটো ক্লিক করি, তারপরে বেশ কিছুক্ষণ থেকে ওখান থেকে আমরা নেমে আসি। এরপর ওখান থেকে আমরা চলে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে সুখা মাছলির বন্দর। তো ওইখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি শুটকি মাছ। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে ওখানে ড্রাই করে শুকিয়ে বেচা হয়। এটা কিন্তু বিশাল বড় একটা বিজনেস এরিয়া, মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ রয়েছে এখানে। আর কিছু কিছু মাছের নাম তো আমি জানি না, কিছু কিছু মাছের নামই হয়তো জানি, বাকি সব কিছু মাছের নামই হয়তো আমি জানি না। তো তোমরাও আসলে এখানে বুঝতে পারবে যে এখানে কত বড় বিজনেস। তবে এখানে আমার একটা ছোট্ট সাজেশন, যদি তোমরা ভেজিটেরিয়ান হয়ে থাকো তাহলে কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করো, কারণ এখানে যে পরিমাণ বাজে স্মেল বেরোয় সেটা সবার পক্ষে কিন্তু নেওয়া পসিবল না। ইভেন ফিশ লাভার যারা, তাদের কাছেও কিন্তু এইরকম ধরনের গন্ধ একটানা নেওয়াটা খুবই দুষ্কর। তো যদি তোমরা আসো প্লিজ মাস্ক ইউজ করো। তো এখান থেকে আমরা তারপর সোজা বেরিয়ে যাই আমাদের থার্ড ডেস্টিনেশনে। এরপর আমরা ওখান থেকে সোজা চলে আসি কৈলাসগিরি টেম্পল ঠিক বলবো না, কৈলাসগিরির যে গার্ডেন সেখানে। তো ওখানে গিয়ে আমরা দেখি যে ওখানে এসির মেনটেনেন্স চলছে, আর সেটা 2টোর আগে কোনোভাবেই ওপেন হবে না। বাট ওখানে গিয়ে রোপওয়েটাই সব থেকে বড় একটা আকর্ষণ। তো তাই জন্য আমরা ঠিক করি যে আমরা পরপর পরের জায়গাগুলো দেখে এসে দেন আমরা এখানে এসে রোপওয়ে টিকিটগুলো নেব। তো এরপর আমরা ওখান থেকে চলে যাই সোজা ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কে একটা বাংলাদেশি শিপ আমরা ওখানে দেখি, যেটা এসে বন্দরে আটকে রয়েছে এবং সেটা ওখান থেকে আর ফেরত যায়নি। এই জায়গাটাও আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে এখানে আলাদা করে কিছু দেখার নেই, বিভিন্ন রকমের গাছপালা, বিভিন্ন রকমের বাগান, এছাড়াও বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স তোমরা এখানে আসলে দেখতে পাবে। ছোট ছোট কিছু চিলড্রেন কর্নারও রয়েছে, সেগুলোও তোমাদের ভালো লাগবে। এরপর ওখান থেকে আমরা সোজা নেমে যাই একটু সমুদ্রের দিকে। সেখানেই আমরা অত বড় জাহাজটা দেখতে পাই, আর জাহাজটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না যে কতটা বড়।
কেননা এর আগে আমি ছোটখাটো জাহাজ দেখেছি, এত বড় জাহাজ চোখের সামনে এই প্রথমবার দেখলাম। আর আমি সত্যিই দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করো। আর এখানে যে সমুদ্র রয়েছে, সমুদ্রের পাড়টাও বেশ সুন্দর। আমি দু এক জায়গায় নেমে কিছু ফটো ক্লিক করেছি, এখানে কিন্তু ফটো দারুণ আসে। তো তোমরাও এসে এখানে কিন্তু অবশ্যই দেখতে পারো। থেকে আমরা ডিরেক্ট চলে যাই ইন্দিরা গান্ধী ন্যাশনাল জুলজিক্যাল গার্ডেনে। এখানে গিয়ে আমরা এন্ট্রি টিকিট কাটি দুটো 70 টাকা দিয়ে, 140 টাকা। এরপর রোদও এতটা বেশি ছিল, মানে ওয়েদার এতটাই খারাপ লাগছিল, তো আমরা ভাবলাম যে হেঁটে ঘোরা তো এই রোদে কোনোভাবেই পসিবল না। তাই আমরা একটা গল্ফ কার বুক করে নিই। এই গাড়িগুলোতে 10 জন হলে তবে গিয়ে ছাড়ে। এক একটা গাড়িতে 10 জন যায় এবং তার এক একজনের পার হেড ভাড়া নেয় 70 রুপিস করে। তো আমাদের দুজনের 70 রুপিস করে 140 রুপিস লেগেছিল এবং 10 জন বুক হওয়ার সাথে সাথে এই গাড়িটা ছেড়ে দেয়। এই গাড়িটা কিন্তু তোমাদের 1 ঘন্টা ঘোরাবে। এরপর ভেতরে গিয়ে আমরা বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাই, অনেকটা আলিপুর চিড়িয়াখানার মতনই, কিন্তু আলিপুর চিড়িয়াখানার থেকে অনেক বড় এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল হ্যাবিটেটে বাড়ানো এই জুটা। মানে এখানে আলাদা করে কোনো খাঁচা করে দেওয়া নেই, শুধুমাত্র পাখি ছাড়া বাকি সমস্ত ধরনের জীবজন্তু যারা রয়েছে তারা ওপেন এরিয়ার মধ্যে রয়েছে। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ওখানে আমরা বেশ কিছু রকমের ময়ূর দেখতে পাই, আর ময়ূরগুলো সত্যি কথা বলতে আজকে মনে হয় ভীষণ ভালো মুডে ছিল। তো তার জন্যই হয়তো প্রত্যেকে এরকমভাবে ডানা মেলে পুরো পেখমটাকে জুড়ে দিয়ে দাঁড়িয়েছিল। এখানে আমরা যে কটা ময়ূর দেখেছি প্রত্যেকটা ময়ূরই এরকমভাবে পেখম মেলেছিল, বাট সবগুলোর ক্লিপ নেওয়া তো পসিবল নয়। তো যাই হোক, এটা দেখে ভীষণ ভালো লাগলো। এভাবে ডানা মেলে তারপর ওরা কি সুন্দরভাবে ছোট্ট করে গুটিয়ে ডানাটাকে আবার অ্যারেঞ্জ করে নেয়। এছাড়া এখানে বেশ কিছু সাদা ময়ূরও আমরা দেখেছি, এগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে যখন ওরা পেখমটা মেলে। এরপর ওখান থেকে আমরা চলে আসি হাতির জায়গাতে। এখানে দুটোই হাতি ছিল। সামনে যে ছোট হাতিটা তোমরা দেখতে পাচ্ছ ওটা একজন মা হাতি, তার নাম লক্ষ্মী। আর পেছনের যে বড় হাতিটা তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন মেয়ে, মানে মা আর মেয়ে দুজনই থাকে, মানে ডটার এন্ড মাদার। তো যাই হোক, আমাদেরকে আমাদের গাইড তাই বলেছেন এবং ওর নাম হচ্ছে সরস্বতী। এরপর ওখান থেকে আমরা চলে আসি চিতা দেখতে। চিতা বাঘটাও বেশ ভালো, ওখানে আমাদেরকে পোজ দিয়েছে ছবি এবং ভিডিও তোলবার জন্য। ওখান থেকে সোজা আমরা চলে যাই সিংহ দেখার জন্য এবং বাঘ দেখার জন্য। তো প্রথমেই চোখে পড়ে যায় দুটো বাঘ, দুটোই রয়্যাল বেঙ্গল টাইগার। এদের হেলথও কিন্তু বেশ ভালো, আমাদের আলিপুরের মতন অত রোগা নয়। ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই ভাল্লুকের ডেনে। ভাল্লুকটা বাইরেই ছিল আর খুব মিষ্টি দেখতে, গায়ে অনেক ফার। তো আমি মনোজিৎকে বলছিলাম যে আমার কাছে যদি এরকম একটা থাকতো খুব ভালো হতো। টেডি বিয়ার কনসেপ্টটাও কিন্তু এসে এখান থেকেই, কারণ টেডি বিয়ার যেগুলো হয় সেগুলো ভাল্লুকের কানের মতনই হয় এবং ভাল্লুকের মতনই দেখতে হয়। তো অনেক ফার ওই জন্যই দেওয়া হয় যাতে দেখতে সম্পূর্ণ ভাল্লুকের মতন লাগে। এরপর ওখান থেকে আমরা চলে আসি তিরুপতি টেম্পলে। এটা তিরুপতির অনেকটা রেপ্লিকার মতন। এখানে দাঁড়িয়েও আমরা বেশ কিছুক্ষণ ছবি নেই, বাট মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি। তোমরা চাইলে আসতেই পারো, মন্দিরের ভেতরটাও দেখতে পারো, দর্শন করতে পারো। আর এই টেম্পলগুলো ঘোরার পরে ওখান থেকে আমরা চলে যাই সোজা আরকে বিচে, মানে ঋষিকোন্ডা বিচে। এখানে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ তখন বাজে প্রায় 2টো থেকে 2:30টার মধ্যে। তো আমরা একটা চিকেন ফ্রাইড রাইস ফার্স্টে অর্ডার করি, তারপর ভাবলাম যে না, এগ ফ্রাইড রাইস ইজ বেটার ফর আস। তো একটা এগ ফ্রাইড রাইস অর্ডার করি, সেটা 1/2 করে আমরা শেয়ার করি, আর তার সাথে নিয়ে নিই একটা চিলি চিকেন। সেটাও বেশ ভালো ছিল খেতে। যাই হোক, তবে হ্যাঁ, আমাদের কলকাতার মতন একদমই না, বাট যেরকম ছিল সেটা মোটামুটি কোনোভাবে চালিয়ে নেওয়া যায়। এরপর ওখান থেকে আমরা শশা কিনি, আর সমুদ্রের ধারে এসে এই শশা খাওয়ার মজাই আলাদা। জানি না তোমরা কখনো ট্রাই করেছো কিনা, বাট পুরীতে গেলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, দারুণ লাগে। বিচের একদম ধারেই লাঞ্চ করার পরে আমরা সোজা একটু বিচের দিকে নামি, আর নেমে ওখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আমি আর মনোজিৎ দুজনেই নামি, নেমে একটু পা ভেজাই। এখানে কিন্তু বালিটা একটু অন্যরকম, পুরীর মতন নয়, তবে হ্যাঁ, আসলে অবশ্যই নামতে পারো, খুব ভালো লাগবে। চলো দেখে বলো বলো জয় জগন্নাথ নাকি কি বলবে? পোস্টারটা
ওই পোজ দাও, স্টাইল কুইন। ক্যাট ভিজিয়ে আছে অলরেডি। ফাইনালি আমরা চলে এসেছি কৈলাসগিরি এখানে। তো এখান থেকে আমরা এখন রোপওয়ের টিকিট নেব। রোপওয়ের টিকিট নিয়ে দেন আমরা রোপওয়ে করে উপরে যাব। এখানে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, কৈলাসগিরিতে এন্ট্রি টিকিট এবং রোপওয়ের টিকিট কিন্তু সম্পূর্ণ আলাদা। 10 রুপিস এখানে হচ্ছে এন্ট্রি চার্জেস এবং 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রকমের চার্জেস লাগবে না। একদম নিচে থেকে যদি উপরে তোমরা শুধুমাত্র হেঁটে যেতে চাও তাহলে তোমাদের প্রায় 600টার কাছাকাছি সিঁড়ি ক্রস করতে হবে, 600 স্টেপস কমপ্লিট করতে হবে। এছাড়া যদি তোমরা চাও যে বাই রোড যাবে সেটাও তোমরা যেতে পারো। তো তোমরা ওখানে 4 হুইলার্স অর 2 হুইলার্স নিয়ে যেতে পারো, বাই রোড যাওয়ারও সিস্টেম রয়েছে। এছাড়া যদি তোমরা চাও যে তোমরা রোপওয়েতে করে যাবে তার জন্য তোমাদের নিচ থেকে ওপর পর্যন্ত আপ অ্যান্ড ডাউন দুটো মিলিয়ে ফেয়ার লাগবে পার হেড 150 রুপিস। তো যেহেতু আমরা দুজন ছিলাম আমাদের 300 রুপিসে আপ অ্যান্ড ডাউন পুরোটাই হয়ে গেছে। আর রোপওয়ের জার্নিটা কিন্তু সত্যি অসাধারণ। আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমরা কৈলাসগিরি আসো দেন বাই রোড অথবা বাই বাইক অথবা হেঁটে যাওয়ার থেকে রোপওয়ে যে জার্নিটা সেটাই অ্যাভেল করো, কারণ সেটা কিন্তু একটা অসাধারণ অন্যরকম এক্সপিরিয়েন্স। রোপওয়েটা যখন ওপর দিকে ওঠে সি লেভেল থেকে কিন্তু বেশ খানিকটা ডিস্টেন্সেই ওঠে আর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ নিচ থেকে পুরো ভাইজ্যাগ শহরটা দেখা যায়। এখন ভাইজ্যাগ শহর সত্যি কথা বলতে আর আগের মতো নেই, সেই ন্যাচারাল ব্যাপারটা নেই। চারিদিকে খালি বিল্ডিংস অ্যান্ড বিল্ডিংস, তারপরে শিল্পাঞ্চল, বন্দর এইসব রয়েছে, বাট সেটাও দেখতে বেশ সুন্দর লাগে। মোট কথা ওপর থেকে ভাইজ্যাগ শহরটা, তার সাথে পাহাড়, তার সাথে সমুদ্র মিলেমিশে একটা অসাধারণ সুন্দর ভিউ ক্রিয়েট করে। তো তোমরা আসলে অবশ্যই রোপওয়ের জার্নিটা কিন্তু মিস করো না। রোপওয়েতে এক একটা কম্পার্টমেন্টে মোটামুটি 6 জন করে ওরা ওপরে তোলে, তার বেশি ওরা নেন না। তো যাই হোক ওখানে লাইন খুব একটা বেশি ছিল না, যাওয়ার সময় হোক বা আসার সময় হোক মোটামুটি মিনিট 5 তোমাদেরকে ওয়েট করতে হবে। এরপরে যখন রোপওয়ে থেকে নেমে আমরা ওপরে যাই সামনেই একটা বিশাল বড় শিব পার্বতী স্ট্যাচু দেখতে পাই। ছোটবেলায় যখন এসেছিলাম তখন একই রকম দেখেছিলাম, তবে চারপাশটা অনেক অনেক বেশি বদলে গেছে, কারণ তখন এত স্টেপস করা ছিল না। চারপাশটা একটা উঁচু উঁচু ঢিবি মতন ছিল, সেখানে বসে পিকচার ক্লিক করা যেত। এখন কিন্তু সেরকম নেই। এছাড়াও এখানে গেলে তোমরা আরেকটা ফেসিলিটি পাবে, এখানে অনেক ক্যামেরাম্যানস থাকে। তো তোমরা যদি চাও তোমাদের ছবি তোলাতে তো তোমরা সফট কপি বা হার্ড কপি দুটোই ওদের ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা চাও তোমাদের ছবি তুলিয়ে কোনো কফি মাগ অর কোনো ব্যাগ অথবা কোনো ফ্রেমের মধ্যে প্রিন্ট করাতে সেটাও ওরা তোমাদেরকে চটজলদি করে দেবে, প্রায় 15 থেকে 20 মিনিটসের মধ্যে। তাছাড়াও ওখানে দেখলাম এখন নতুন কিছু অ্যামিউজমেন্ট হয়েছে, কিছু অ্যাডভেঞ্চার রাইডস, যেমন জিপ লাইনিং পাবে, সাইক্লিং পাবে, তো সেগুলো তো রয়েছেই। তো এরপরে আমরা ওখান থেকে চলে যাই একটা পার্লারে, মানে কফি পার্লার বলতে পারো। তো সেটা একদম পাশেই ছিল। ওখানে গিয়ে আমরা দুটো আইসক্রিম অর্ডার করি আর তার সাথে একটা জলের বোতলও অর্ডার করি। আইসক্রিম নেই কেননা ওয়েদার প্রচন্ড গরম ছিল, বাধ্য হয়ে দুটো আইসক্রিম খেয়েছিলাম। আমি নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট আর মনোজিৎ নিয়েছিল একটা স্প্যানিশ ডিলাইটেড স্কুপ। এরপর ওখান থেকে আমরা ডিরেক্টলি চলে আসি রোপওয়ের লাইনে। ওখানে মিনিট 2-3 দাঁড়ানোর পরেই আমাদের রোপওয়ে চলে আসে। এইবার আমরা মোট 4 জন গেছিলাম রোপওয়েতে করে নিচে নামার সময়। আর নিচে নামার সময় তো আরো বেশি ভয় লেগেছে, কারণ ওপর থেকে পুরো খাইয়ের মতো নিচে দৃশ্যটা দেখা যায়। তোমরা আসলেও সত্যি কথা বলতে ভীষণই এনজয় করবে। তো একবার এসে দেখতে পারো এবং রোপওয়ের যে জার্নিটা সেটা অবশ্যই করে দেখতে পারো, ভীষণই সুন্দর লাগে দেখতে পুরো শহরটা ওপর থেকে নিচে। এরপর ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি সাবমেরিন মিউজিয়ামের কাছাকাছি। তোমরা ওখান থেকে 3টে টিকিটই একসাথে করে নিতে পারো, ওটা ইন্টিগ্রেটেড। 3টে টিকিটের প্রাইস নেবে 140 রুপিস আর চিলড্রেন্স এর জন্য 80 রুপিস। তো 3টে টিকিট বলতে তোমরা এখানে পেয়ে যাবে
সাবমেরিন TU-142 মানে যেটা এয়ারক্রাফট মিউজিয়াম, আর একটা রয়েছে সি হেরিয়ার মিউজিয়াম, সেটাও সেখানে তোমরা যুদ্ধ বিমান এবং বিভিন্ন রকমের হেলিপ্যাড এই সমস্ত কিছু দেখতে পাবে। তো প্রথমেই ওখান থেকে আমরা চলে যাই সাবমেরিন মিউজিয়ামে। সাবমেরিন মিউজিয়ামের মধ্যে সমস্ত কিছু প্রায় একই রকমই রয়েছে, কেননা এর আগেও যখন এসেছি এই একই রকম দেখেছি। আমাদের মোবাইলের জন্য এক্সট্রা করে 50 রুপিস দিতে হয়েছিল ফটোগ্রাফি এবং ভিডিওর জন্য। আমি বেশ কিছুটা ফটোগ্রাফি এবং ভিডিও করেছি, তবুও ওরা ভেতরে রেস্ট্রিকশন করছিল কিছু, যে ভিডিও করতে না, অনলি ফটো ক্লিকস করতে। যদিও ওদের কিছু পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস তো থাকেই, সেগুলো তো মেনটেন করতেই হয়। সাবমেরিন মিউজিয়ামের মধ্যে ভিডিও ক্লিপসগুলো আমি এখানে অ্যাড করছি না, কারণ সেটা ইউটিউবে কোনো রেস্ট্রিকশন বা কমপ্লেইন করতে পারে। তো যাই হোক, ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি সি হেরিয়ার মিউজিয়ামে। ওখানে ভেতরে ভিডিও করাটা অ্যালাউ ছিল না, সেটা দেখে আমরা তারপর ওখান থেকে আসি এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামে ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় ফাইটার জেট প্লেন রাখা। তো ওই জেট প্লেনটার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকি, আর ওটার ভেতরেও যে কত রকমের মেশিন, যন্ত্রপাতি, কলকবজা রয়েছে সেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে যারা যুদ্ধ বিমান চালান তাদেরকে যে কত কিছু মাথায় রেখে একটা যুদ্ধ বিমান চালাতে হয়, সেটা হয়তো ওই মিউজিয়ামটার ভেতরে গেলেই বোঝা যায়। এয়ারক্রাফট মিউজিয়ামটা পুরো দেখে বেরোতে বেরোতে আমাদের বেজে যায় প্রায় 7:30 পৌনে 8টা। আর বিকেলবেলাও একটুখানি টিফিন যেহেতু করা হয়নি, তাই একটু একটু খিদে পেয়ে গেছিলো, তাই তার পাশেই ছিল একটা বাঙালি রেস্টুরেন্ট, সেটা ছিল জারিকা রেস্টুরেন্ট। ওখানে তোমরা চাইনিজ, তন্দুরি, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সমস্ত রকমের খাবার পাবে। আমরা তো ঢুকেই অবাক হয়ে যাই, কারণ ঢোকার সাথে সাথেই ম্যানেজার আমাদেরকে দেখে জিজ্ঞেস করেন যে কি খাবেন বলুন। তো যাই হোক, ওখানে বাঙালি পাওয়া মানে তো সাংঘাতিক রকমের একটা লাকি বলে মনে হয় নিজেকে। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ, বাট যতই উনি বাঙালি হোক না কেন, ওখানকার তো সমস্ত শেফরা বা রাঁধুনি যারা রয়েছেন তারা তো আর বাঙালি নন। তো অ্যাজ ইট ইজ এটা খুবই ন্যাচারাল ব্যাপার, স্যান্ডউইচটা একদমই কলকাতার মতন খেতে ছিল না। ওখান থেকে বেরোনোর পরেই রেস্টুরেন্টের সামনে দেখলাম একজন ফুলের মাসি অনেকগুলো গজরা নিয়ে বসেছে। তো আমার খুব ইচ্ছে ছিল সাউথ ইন্ডিয়ানদের মতন এরকম লাগানোর, তো একটা কিনলাম। তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য আমরা হোটেল জগদম্বা থেকে একটা বিরিয়ানি অর্ডার করি। বিরিয়ানিটা মোটামুটি ঝাল কমই ছিল, প্লেন ছিল। তারপরে ব্লিঙ্কিট থেকে কয়েকটা এসেনশিয়াল জিনিসপত্র দরকার ছিল, সেগুলো অর্ডার করি। রাতে বিরিয়ানিটা খেয়েই ডিনারটা কমপ্লিট করি। ওকে, সো এখন বাজে রাত্রির 12:34। আমাদের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলেই কি খেলাম ডিনারে। বিরিয়ানি অর্ডার করছিলাম, সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে, একটা হোটেল রয়েছে, হোটেল জগদম্বা বলে। তো তারই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করছিলাম, ওই অ্যাজ ইউজুয়াল খেতে বিরিয়ানিটা। তো যাই হোক, বিরিয়ানি অর্ডার করার পরে আমাদের সামনেই যে বাঙালি ফ্যামিলি রয়েছেন, এসছেন তারা ঘুরতে, তারা বললেন যে এখানে স্টেশনের কাছেই নিমন্ত্রণ বলে একটা হোটেল রয়েছে, তো সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া যেতে পারে। ওটা একটা বাঙালি হোটেল, খাবারের কোয়ালিটি ভীষণই ভালো। তো সেটা যাই হোক, আগে জানতাম না। তো এটাই বলার ছিল। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে তোমাদের আরেকটা জিনিস রিজলভ করে দিতে চাই, সেটা হলো কালকে ভিডিওটা হঠাৎ করে ওভাবে কেন শেষ করলাম। মানে কালকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কালকে আমাদের ট্রেনটা অলরেডি ভীষণ লেট করেছিল। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর প্রচণ্ড মুডটাও অফ ছিল, কারণ এতক্ষণ ধরে ট্রেনটা লেট করেছে, মানে প্রায় 1 ঘন্টারও বেশি। তো যাই হোক, স্টেশনে নামার পরে আমরা যখন হোটেলে আসি, সেখানে এসেও দারুণ বাজে রকমের একটা ঘটনা ঘটে। তো আমরা এখন যে হোটেলটাতে রয়েছি সেটা হলো শ্রী SKML বিচ গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসটা আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তার পেছনেও একটা কারণ আছে। আমরা ইউটিউবে ভ্লগিং দেখেছিলাম একজন ট্রাভেল ব্লগারের, তো তার ভ্লগেই বলে দেওয়া রয়েছে আরকে বিচের একদম ঠিক সামনেই 2টো হোটেল রয়েছে, যেটা খুব বাজেট ফ্রেন্ডলি আর ভীষণ ভালো। তো সেখানে 2টো হোটেল হচ্ছে, একটা হচ্ছে বিচ ভিউ গেস্ট হাউস আর একটা হচ্ছে শ্রী SKML বিচ গেস্ট হাউস। তো 2টো হোটেলই আমরা ওখান থেকে ফোন নাম্বার নেই, ভিডিও থেকে কালেক্ট করি ফোন নাম্বারগুলো। কালেক্ট করে আমরা ফোনও করি। তো বিচ ভিউ গেস্ট হাউসের থেকে আমরা কোনো রেসপন্স পাইনি, 3টে নাম্বারের থেকে কেউই ফোন রিসিভ করে না। এরপরে SKML বিচ গেস্ট হাউস আছে, সেখানে আমরা ফোন করি। তো ফোন করে আমাদেরকে বলা হয় যে এসি এবং নন এসি যে রুমগুলো, মানে এসি স্ট্যান্ডার্ড রুমের প্রাইস হচ্ছে 1800, মানে 1800 টাকা, এবং নন এসি যে স্ট্যান্ডার্ড রুম তার দাম হচ্ছে মোটামুটি ওই 1500 টাকা। তো
তো যাই হোক, ভ্লগে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু বলা রয়েছে। তো যার জন্য আমি মেক মাই ট্রিপে দেখতে শুরু করি। মেক মাই ট্রিপেও আমি এই হোটেলটা পেয়েছি, এসকেএমএল বিচ গেস্ট হাউস। সেখানে আমি দেখলাম যে ওদের নন এসি যে স্ট্যান্ডার্ড রুমগুলো রয়েছে সেখানে ওরা মোটামুটি ওই 1100 টাকা মতন ভাড়া চাইছে, এবং তার সাথে 300 জিএসটি রয়েছে, মানে ওই গড়ে পড়তা 1400 টাকাই পড়লো, 1500 টাকা থেকে একটু কম। তো যাই হোক, ওখান থেকে আমরা 3 দিনের জন্য বুক করি এবং সমস্ত জিএসটি ফিএসটি মিলিয়ে আমাদের টোটাল বিল পড়ে 4032 এরকম, মানে 4032 টাকা মতন পড়ে। তো যাই হোক, আমরা বুক করে নিই। এবার কালকে রাতে, অত রাতে মানে প্রায় 11টার সময় যখন আমরা চেক ইন করে হোটেলের রুমটাতে ঢুকি, জাস্ট আমার রুমটা দেখে মনে হয় যে কি করে কেউ এখানে থাকতে পারে, মানে রুমটা জাস্ট ঢুকেই শেষ এরকম একটা ব্যাপার। মানে ওখানে লেখা ছিল 80 স্কোয়ার ফিট হবে, বাট সেটুকুও নয়, মানে একটুখানি একটা রুম আর কি। তো যাই হোক, সেটা দেখে তো সাংঘাতিক রকমের মানে আমাদের প্রবলেম হয়। তো সেটা দেখে আমার মনে হয় যে কী করে একজন মানুষ এখানে এভাবে থাকতে পারে। তো আমরা অলরেডি এখানে 3 দিনের জন্য বুকিং করে রেখেছি, মানে 2 দিন তো আমরা নাইট স্টে করব, আর একদিন আমরা মানে আমাদের পুরো বুকিং নেওয়া রয়েছে, বাট আমরা রাত্রির 8:30 9টা বা 10টার মধ্যে ম্যাক্সিমাম রুম ছেড়ে দেবো। তো যাই হোক, ওখানে আমরা রুমে গিয়ে দেখি রুমের মধ্যে বিছানাতে পুরো জুতোর স্টেইন লাগানো, আরও এদিক ওদিক নানান ধরনের স্টেইন রয়েছে, বিলো কভারগুলো সাংঘাতিক রকমের নোংরা, ইভেন ডোর ম্যাট, বাথরুম যে ম্যাটগুলো রয়েছে সেগুলো মানে কত জনম যে ধোয়া হয় না এরকম একটা ব্যাপার, মানে সাংঘাতিক রকম খারাপ অবস্থা রুমটার, মানে আর বাথরুম তো প্রচণ্ড নোংরা। তো যাই হোক, ওই রাতে এসে আমরা ম্যানেজারের সাথে কথা বলি, তাকে বলি, তো সে ডিরেক্টলি আমাদের সাথে ভীষণই রুড বিহেভ করেন। উল্টে আমাদেরকে এটা বলেন যে আপনারা ডিরেক্টলি মেক মাই ট্রিপের সাথে কথা বলুন, এটা আমাদের কোনো আর কি মানে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ মেক মাই ট্রিপের দায়িত্ব। তো আমি তখন ওদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের হোটেলের পিকচার দেওয়া রয়েছে মেক মাই ট্রিপে, তো সেই পিকচারের সাথে এই রুমের তো কোনো মিলই নেই, তো এটা কি করে সম্ভব হতে পারে। তো যাই হোক, সেখানে রাত্রেবেলা আমার এতটাই মাথাটা মানে গরম হয়ে যায় এবং এত মুড অফ হয়ে যায় আমার, আমি তো মানে রাত্রেবেলা যে ডিনারটাও প্যাক করে আনছি সেটাও ঠান্ডা হয়ে যায় ঝগড়াঝাটি করতে করতে। রাত্রির 1টার সময় গিয়ে সেই ডিনার কমপ্লিট করি, কোনো রকমের খাবারটাও খেতে ভীষণ বাজে লাগছিল। যাই হোক, তো কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি, তো আমার একদমই ভালো লাগছিল না মানে ভিডিও শ্যুট করতে, তো ওইভাবেই ভিডিওটাকে ওই কারণে শেষ করতে হয়। তো আজকে সকালবেলা ওনাদের সাথে কথা বলা হয়, ফিরসা আমি গিয়ে রিকোয়েস্ট করি, কারণ আমি ভাবলাম দেখো যেহেতু এখানে ঘুরতে এসেছি, কারোর সাথে একটা বাজে মানে বিহেভ করে লাভও নেই। যদিও আমি বাজে বিহেভ করিনি, আমি আমার মানে রাইটসের কথাটাই বলেছিলাম, বাট যাই হোক, আমি ভাবলাম যেহেতু দেখো একটা অচেনা জায়গায় ঘুরতে এসেছি কলকাতা থেকে এতটা দূরে, তো দ্যাটস ওয়াই কোনো রকমের কোনো ইস্যু ক্রিয়েট করার দরকার নেই। তো আমি ওনাদেরকে গিয়ে বললাম যে দেখুন ওই রুমে আমরা কোনোভাবেই থাকতে পারছি না, আপনি কাইন্ডলি রুমটা চেঞ্জ করার ব্যবস্থা করুন। তো ওনারা ঠিক তার 2টো রুম পরেই আমাদেরকে শিফট করিয়ে দেন ওই ফ্লোরেই। এই রুমটা যথেষ্ট ভালো, আমি কাল তোমাদেরকে একবার রুমের ট্যুর দেখিয়ে দেবো, কারণ কালকেও আমরা রয়েছি রুমে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো রুমটা কীরকম কী রয়েছে। এই রুমটা তবুও ভালো বলা যেতে পারে, তবুও বলবো না যে ভীষণই ভালো, মানে 1600-1700 টাকা আমাদের চার্জেস লাগছে পার ডে, বাট সেই আন্দাজে সেরকম কিছুই নয়, বাট হ্যাঁ ওই মন্দের ভালো থাকা যায় এইটুকুই আর কি। তো যাই হোক, এই রুমটাতে আমাদেরকে শিফট করানো হয় এবং এসির জন্য আমরা বলি, রিকোয়েস্ট করি, তো এসির জন্য আমাদেরকে অলরেডি আরও 800 টাকা এক্সট্রা পে করতে হয় 2 দিনের জন্য। তো টোটাল আমাদেরকে 3 দিনের জন্য পে করতে হচ্ছে টোটাল 4800 সামথিং, মানে 4800 টাকা। তার মধ্যে অলরেডি আমরা একদিন নন এসিতে রাত কাটিয়ে ফেলেছি, আর 2 দিন বাকি, 2 দিনের মধ্যে একদিন আজকের রাতটা, আজকে আমরা তো নাইট স্টে করছি, সেই আজকের রাতটাই খালি আমরা এসি অ্যাভেল করতে পারছি। কালকে সারাদিন থেকে আমরা তো বিকেলবেলা রুম ছেড়েই দেবো, কালকে রাতটাও আমরা থাকছি না। তো যাই হোক, তারপরেও আমাদেরকে 800 টাকা এক্সট্রা পে করতে হয়। তো ঠিক আছে আর কি, মন্দের ভালো, কিছু করার নেই। তো এইরকমই সিচুয়েশন, কারণ আমি একটা কথা বলবো, তোমরা যখন এখানে ঘুরতে আসছো, তোমরা এসে এখানে হোটেল বুক করো, মেক মাই ট্রিপ অর কোনো জায়গা থেকে আলাদা করে বুকিং করার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে ঠকে যাওয়ার চান্সেস বেশি থাকে। তোমরা এখানে এসো, রুম দেখো, পছন্দ হলে দেন রুম বুক করো, দেন 2-3টে হোটেল ঘোরো, তো সেটাই আমার মনে হয় বেটার। কেননা আমার যা এক্সপিরিয়েন্স হলো, আমি যে শিক্ষা পেলাম, আমি তো আর মেক মাই ট্রিপ থেকে কখনোই বুকিং করছি না, কারণ আমি জানি না এত একটা মানে ট্রাস্টফুল একটা অ্যাপ সেটা এতটা খারাপ কি করে করতে পারে, এতটা স্ক্যাম কি করে করতে পারে, মানে এটা ভীষণই খারাপ আর কি। তো যাই হোক, এটাই ছিল পুরো ঘটনাটা। আমার গলাও চোখ করছে, আমি আর বেশি কথা বলতে পারছি না, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, আর মানে
ভীষণই টায়ার্ড রয়েছে শরীর, তো আমি ভিডিও অফ করে ঘুমিয়েই পড়বো। তো ইয়েস, দ্যাটস অল। এই কারণেই কালকে ভিডিওটা খুবভাবে অফ করতে হয়েছে, তো তার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন অলসো, মানে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চটজলদি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় একটুও, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভ্লগে দেখা হবে। স্টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।